আসসালামু আলাইকুম এভরিওয়ান, মানবীবান গল্পের পঞ্চম পর্ব। তার আগে একটি কথা বলছি, তোমরা যদি এই ছোট ভাইকে সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য অনেক কিছু করতে পারবো, মানে নতুন নতুন গল্প দিতে পারবো। তো বেশি কথা না কয়ে গল্প শুরু করা যাক। আরে আঙ্কেল, একটু দেখে চলবেন তো, এখনই তো পড়ে গিয়ে ব্যথা পেতেন, আর এই বয়সে পড়ে গেলে যেগুলো দাঁত অবশিষ্ট আছে তার একটাও আর আস্ত থাকতো না। ওহ, তোমাকে তো অনেক ধন্যবাদ। আসলে কি বলতো, জলদি করে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, তুমি না ধরলে হয়তো পড়ে গিয়ে সব দাঁত ভেঙে যেত। আসলে কি বলতো, মানুষ না এখন ধীরে চলতে ভুলে গেছে, সবাই এখন সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে চায়, এজন্য তো এত বেশি বিপদে পড়ে, যেমন এখন আমি পড়লাম। আর হোঁচট কেন খায় তাহলে শোনো, তোমাকে একেবারে প্রথম থেকে বলি, হোঁচট মানুষ দুই ভাবে খায়, যেমন কেউ উষ্টা খায় আবার কেউ উল্টে পড়ে যায়, বুঝলে? লোকটা এভাবে আরো কিছুক্ষণ বকবক করলো। আদ্র না পারছে যেতে, না পারছে শুনতে, কেন যে একবারে ওনাকে ধরতে গেল, না ধরলেই ভালো, অন্তত ওনার হোঁচট নিয়ে বকবক শুনতে হতো না। আদ্র দেখলো লোকটা বকবক করে যাচ্ছে, আমার কোনো নামই নেই। অগত্য আদ্র বলল, আঙ্কেল আপনাকে ভিতরে ডাকছে। ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা শোনো তাহলে, আমি তোমাকে পরে সবকিছু বিস্তারিত বলবো, এখন যাই তাহলে। যাক বাবা, বাঁচা গেল। এনার বক বক এর ঠেলায় আমি কি জন্য বাইরে যাচ্ছি সেটাই ভুলে গেছে। আদ্র মনে করতে করতে বেরোতে গিয়ে কারোর মাথার সাথে ধাক্কা খেলো। উফ, আজকে কপালটাই খারাপ, শুধু ধাক্কার পর ধাক্কা খাচ্ছে। কথাটা বলে আদ্র সামনে তাকিয়ে দেখে ইয়ানা সামনে দাঁড়িয়ে কপালে হাত দিয়ে কপাল ডলছে। ও আপনি? এই জন্য বলি, দিনে দুপুরে আবার কে আমার সাথে ধাক্কা খাবে? আপনি তো আবার চোখ থাকতে অন্ধ, ইয়ানা বলল। এখন তো মনে হচ্ছে অন্ধ আমি নয় আপনি, কেননা এটা দিন দুপুর নয়, এখন তো সন্ধ্যা। সরেন সামনে থেকে যত সব। ইয়ানাকে পার করে আদ্র সামনে যেতেই দেখলো একজন ভদ্র মহিলা সামনে দাঁড়িয়ে আছে। কি পবিত্র একটা মুখ, ফুলের মতো। আদ্র কিছুক্ষণ মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি কে? তারপরে ইয়ানা বলল, এটা আমার মা। কেন, আপনার কি কোনো সমস্যা? ইনি আপনার মা? দেখে তো মনে হচ্ছে না। এত সুন্দর আর শান্তশিষ্ট আর পবিত্র একজন মেয়ে হয়ে আপনি এত বাচাল আর ঝোঁকরুটে কেমনে হলেন, বুঝলাম না। আপনি ধ্যাত আম্মু, চলো তো, এনার সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তারপরে ইয়ানার মাকে নিয়ে ভিতরে চলে গেল। এরপর আঙ্কেলের সাথে পরিচয় করায় দিল এবং বাড়ির বাকি সদস্যদের সাথে পরিচয় করায় দিল, এবং ইয়ানারা রাত পর্যন্ত খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিল। এবং পরদিন ইয়ানা অফিসে জয়েন করলো এবং নিয়মিত ইয়ানা জয়েন করে অফিসে। এক সপ্তাহ পর মেহরাব রেডি হচ্ছে। ও অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে যে আজকে মাহিকে ওর মনের কথা বলেই দেবে, কেননা মেয়েটা ওকে অনেক ভালোবাসে। আর এতদিন তো ওকে ইগনোর করলাম, কিন্তু তবুও ওর ভালোবাসা একটু কমেনি, বরং আরো বেড়েছে। আর আদ্র ঠিকই বলেছে, মনের কথা চেপে না রেখে বলে দেওয়া ভালো, নয়তো পরে আফসোস করতে হবে। মেহরাব রেডি হয়ে বাইরে বেরোতে ওর মায়ের সামনে পড়লো। তারপরে ওর মা বলল, ও তুই, আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। শোন, আজকে একটু আমার সাথে মার্কেটে যাবি? মেহরাব বলল, কেন? ওমা কেন, জানিস না? ভাবছি মাহির জন্য একটি আংটি আর গলার হার বানাবো, আর আদ্রর জন্য একটি আংটি আর চেন বানাবো। তোকে তো বলেছে কাকু, মানে আদ্রর দাদু। কাকু মানে আদ্রর দাদু আমাদের জন্য কত কিছু করেছে, ভুলে গেলে? কাকুর জন্যই তো তোর বাবা প্রায় মরতে মরতে বেঁচে গেছিল। ওনাকে অবশ্য উপর থেকে অনেক শক্ত লাগে, কিন্তু মনটা অনেক নরম আর অনেক বড়। নয়তো দেখ, আমরা ওনার কে? কোনো রক্তের সম্পর্ক ছাড়াও উনি তোকে কতটা ভালোবাসে। শুধু উনি কেন, ও বাড়ির সবাই তোকে কতটা ভালোবাসে। তাই এমন কিছু করিস না যাতে ওরা কষ্ট পায়। মায়ের কথা শুনে মেহরাবের মনে মনে সব আশা ভেঙে গেল। অনেক কষ্ট হচ্ছে, তবুও মনকে শক্ত করে একটি কঠিন সিদ্ধান্ত নিল মেহরাব। আচ্ছা আম্মু, আমরা বিকালে যাব, এখন আমি একটু আসছি, আমার একটা কাজ আছে, ওই বলে মেহরাব চলে গেল। নদীর পাড়ে হাতে আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে মাহি, কেননা মেহরাব ওকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছে, কি যেন দরকারি কথা বলতে। তাই মাহির ভাবনার মাঝে ওখানে মেহরাব আসলো। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি জানেন, পা ব্যথা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন বলেন কি বলার জন্য এখানে ডেকেছেন? মেহরাব একটা দীর্ঘ শ্বাস নিয়ে নদীর মাঝে ছোট ঢেউয়ের দিকে তাকিয়ে বলল, বিয়ে করবি আমায়? ঈশান ক্লাসে যাওয়ার সময় দেখলে একটা ছেলে অনুর হাত ধরে টানাটানি করছে, আর অনু সেটা ছাড়াবার জন্য চেষ্টা করছে। ঈশান সেটা দেখে ভাবলো হয়তো আজও কোনো নাটকের রিহার্সাল করছে, তাই সেদিকে না গিয়ে আবার ক্লাসের দিকে যেতে গেল। আবার সেই সময় আবার অনুর ঈশানকে ডাক দিল। তারপরে অনু বলল, এই গাধা, আমাকে বিপদে ফেলে তুই কোথায় যাচ্ছিস? অনুর ডাক শুনে ঈশান একবার দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে দেখে ভাবলো, আমি দাঁড়ালাম কেন? আমার নাম তো গাধা নয়, তাহলে আমি কেন দাঁড়ালাম? কথাটা বলে আবার হাঁটা শুরু করলো ঈশান। তখনই আবার অনু ডাকলো, এই ঈশান গাধা, এদিকে আয় আর আমাকে বাঁচা। এইবার ঈশান দাঁড়ালো আর রেগে অনুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এই তুই আমাকে বারে বারে গাধা বললি কেন? তো কি বলবো, দেখছি না আমি বিপদে পড়েছি, তবুও আমায় না বাঁচিয়ে এভাবে গাধার মতো চলে যাচ্ছি কেন? ছেলেটার দিকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল অনু। ধুর ছাতার শর্ত সামনে থেকে। কথাটা বলে ঈশান ছেলেটাকে ঘুষি মারলো, আর ছেলেটার সিটকে 2-3 হাত দূরে গিয়ে পড়লো। এবং তারপরে কিন্তু সেদিকে ওদের দুজনের কারো নজর নেই, ওরা তো ঝগড়া করতে ব্যস্ত হয়ে গেছে। আপনারা যদি আমাকে
আমাকে সাপোর্ট করেন তাহলে আপনাদের নতুন নতুন গল্প বানিয়ে আপনাদের বিনোদন দিতে আমি রাজি আছি। চলেন গল্পে আসি। তুই দেখলি যে আমি বিপদে পড়েছি, তারপরেও তুই আমায় বাঁচালি না কেন? না দেখার ভান করে ওভাবে চলে গেলি কেন? বল, শীঘ্রই বল, তাড়াতাড়ি বল। আরে আজব তো, কালকে হিয়া যখন রেপ করছিল তোকে। কি? আরে রাগ করছিস কেন? মানে আমি বলতে চাইছি যে কালকে যখন তোরা রিহার্সাল করছিলি তখন তো আমি সত্যি ভেবে হিয়াকে ঘুষি মেরেছি, তার জন্য তো আমায় কত কথা শোনালি। আর আজকে যখন ছেলেটা তোর হাত ধরছে বা হাত ধরে টানাটানি করছিল, আমি ভেবেছি আজকেও তোরা রিহার্সাল করছিলি, তাই কিছু না বলে চলে যাচ্ছে। তাই বলে এভাবে আমায় একটা ছেলের সাথে রেখে চলে যাবে? আমার যদি কিছু হয়ে যেত? অভিমানে মাথা নিচু করে বলল অনু। বলে আমার অনুটা বুঝিয়ে অভিমান করেছে। থাক বাবু, আর অভিমান করতে হবে না। আর তুই চাইলে আমি সবসময় তোর কাছে থাকতে রাজি আছি। শেষের কথাটা ঈশান অনুর কাছে এসে লো ভয়েসে বলল। আজ এক সপ্তাহ পর ইয়ানা আজকে আবার আদ্রজের বাসায় যাচ্ছে, কেননা আদ্রর বাবা একটু অসুস্থ, তাই অফিসে যেতে পারেনি, কিছু দরকারি ফাইলে সাইন করতে হবে বলে। এই জন্য নতুন ম্যানেজার ইয়ানাকে ফাইল সহ আদ্রদের বাড়ি পাঠিয়ে দিয়েছে আদ্রর বাবার থেকে সাইনটা নেওয়ার জন্য। যদিও এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না ইয়ানার, এখানে আসলে ওই ইগোওয়ালা লোকটার সাথে দেখা হয়ে যাবে। এই তো বাবুর নাম করতে করতে বাবু সামনে এসে হাজির হয়ে গেছে। এই যে মিস বক বক, বাবা আপনাকে উপরে বাবার রুমে যেতে বলেছে। এই যে মিস্টার ইগোওয়ালা, একটা কথা ভালো করে আপনার এই মাথায় গেঁথে নিন, আমার নাম মিস বক বক নয়, আমার নাম মিস ইয়ানা, ওকে? আপনিও একটা কথা আপনার ওই মোটা মাথায় গেঁথে নিন, আমার নাম ইগোওয়ালা নয়, আমার নাম আদ্র চৌধুরী, ওকে? সামনের থেকে সরুন। ওইদিকে মাহির হাত ধরে সামনের দিকে তাকিয়ে রাস্তার ধার ঘেঁষে থাকা ছোট্ট ফুটপাত দিয়ে হেঁটে চলেছে মেহরাব। আর মাহি সেই তখন থেকে মেহরাবের দিকে তাকিয়ে আছে। আদ্র সহ মেহরাবের কিছু বন্ধু মিলে মাহি আর মেহরাবের এই বিয়েটা দিয়েছে। যদিও মেহরাব একটু টেনশনে ছিল, কিন্তু আদ্র ওকে সাপোর্ট করায় একটু হলেও সাহস পেয়েছে, তাই এই কঠিন কাজটা করে ফেলেছে। সামনে কি হবে ওরা কেউ জানে না। আদ্র বলেছে এই বিয়ের ব্যাপারটা এখন চেপে রাখতে, পরের সময় সুযোগ বুঝে সবাইকে বলা যাবে। আর মাহি যেন এখনো একটা ঘোরের মধ্যে আছে, ওর বিশ্বাসই হচ্ছে না যে মেহরাবের সাথে কিছুক্ষণ আগে ওর বিয়ে হয়েছে। ভাবতে কেমন লাগে, ও এখন মেহরাবের বউ, এখন মেহরাবের বউ। সামনে থেকে হাঁট মাহি, নয়তো পড়ে যাবি। কি ভাবছেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে? তাহলে ফ্ল্যাশ ব্যাকে যাওয়া যায়। পার্কে যখন মেহরাব মাহিকে বলে আমাকে বিয়ে করবি, তখন মাহি বলে আমি তো আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু দাদু ও আদ্র ভাইকে কি বলবে? তখন কিন্তু মাহি বিশ্বাস করতে পারছিল না, মেহরাব ভাই আমাকে বিয়ের কথা বলছে কেন? তাহলে তো সত্যি কি মেহরাব ভাই আমাকে ভালোবাসে? তখন মেহরাব বলে কি বল, তুই আমাকে কি বিয়ে করবি? তখন মাহি বলে আমি তো আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু আদ্র ভাইয়াকে কি বলবো এবং দাদুকেও কি বলবো? তখন আদ্র পেছনে থেকে বললো আমার কোনো সমস্যা নাই, আর দাদুকে আমি ম্যানেজ করে নেব, তোরা বিয়েটা কর। তখন মাহি ও মেহরাব দুজনে চমকে উঠলো। তাদের কিছু বলতে না দিয়ে আদ্র আবার বলে উঠলো আমি জানি মাহি মেহরাবকে খুব ভালোবাসে এবং মেহরাব মাহিকেও খুব ভালোবাসে। দাদুর জন্য তোরা সামনে এগোতে পারছি না, কোনো সমস্যা না, আমি তোদের দুজনের আজকে বিয়ে দেবো, তোরা কোনো টেনশন করিস না। আর মেহরাব আমি তোর সাথে আছি, তোর কিছু হবে না। তখন আদ্র তাদের কোনো কথা না বলে মেহরাবের দুইজন বন্ধুকে ডেকে নিয়ে এসে তারা তাদের বিয়েটা দিয়ে দেয় এবং আদ্রকে বলে বন্ধু তুই আজকে আমার খুব বড় উপকার করলি, তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তখন আদ্র বলে কোনো টেনশন নাই, তুই আমার বন্ধু না, তুই আমার ভাই, তোর কোনো সমস্যা হবে না, দাদুকে আমি ম্যানেজ করে নেবো, তোর পাশে আছি। তখন মেহরাব একটু টেনশন মুক্ত হলো। তো সবাই তো বুঝতে পারলেন, তাহলে বর্তমানে ফিরা যাক। সামনে দেখে হাট মাহি, নয়তো পড়ে যাবে, আপনি আসেন তো আমাকে ধরার জন্য। মাহি এটা আবেগে গা ভাসিয়ে দেওয়ার সময় নয়, আমি জানি না সবাই যখন ব্যাপারটা জানতে পারবে তখন কি হবে, বিশেষ করে দাদু, উনি জানে তো ভীষণ কষ্ট পাবে, হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না। তখন মাহি বলল আপনি এত চিন্তা করছেন কেন, কিচ্ছু হবে না। আর আদ্র ভাইয়া তো বললো উনি সব দেখে নেবে। মেহরাব আর কিছু বললো না, শুধু আকাশের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। আর মাহি তো মনে মনে হাজারো স্বপ্নে জাল বুনতে ব্যস্ত। আদ্র যতই মেহরাবকে বলুক যে কোনো চিন্তা নেই, সামনে যা হবে দেখা যাবে, তবুও ওর অনেক টেনশন হচ্ছে কি যে হবে। আদ্র ড্রাইভ করছে আর কথাগুলো ভাবছিল, তখনই সামনে কিছু একটা দেখে হঠাৎই ব্রেক কষলো। এরা দুজন এখানে কি করছে? আসলে সামনে অনু আর ঈশান দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। একসাথে দাঁড়িয়ে ফুচকা খাইলে কোনো সমস্যা ছিল না, কিন্তু ওরা তো একে অপরকে খাইয়ে দিচ্ছে। কিন্তু এরা একে অপরকে খাইয়ে দিচ্ছে কেন? এক মিনিট, ওরাও আবার একে অপরের সাথে প্রেম করার চিন্তা করছে না তো? তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। একটা সামাল দিতে আমার অবস্থা কাইল, আবার আর একটা না না না, পানি বেশি দূর গড়ানোর আগে থামাতে হবে। কথাগুলো ভেবে আদ্র জলদি করে গাড়ি থেকে নেমে ওদের কাছে গিয়ে দাঁড়ালো। কিরে হা কর, এটা অনেক বড় ফুচকা, নিয়ে নে জলদি নে, টক তো পড়ে যাবে। আজব তো, হা করে ওভাবে আমার পিছনে কি দেখছিস? ঈশান এক নাগারে কথা বলেই যাচ্ছে, আর ওদিকে অনু ঈশানের পিছনে আদ্রকে দেখে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঈশান তখন দেখলো অনু হা না করে ওর পিছনের দিকে তাকিয়ে আছে। তখন অগত্যা ঈশানও পিছনে ঘুরলো, দেখলো আদ্র রেগে ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে আছে। ঈশান আদ্রকে দেখে চমকে গেল এবং ওর হাতে থাকা ফুচকাটা টুপ করে নিজের মুখের মধ্যে নিয়ে একটা হাসি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মুখ ভর্তি ফুচকা থাকায় সেটা সফল হলো না। দুজনে ক্লাস বাদ দিয়ে এখানে কি করছিস? মানে ভাইয়া ফুচকা খা। আসলে ঈশানের মুখে ফুচকা থাকায় কথা বলতে পারছে না, তাই শব্দ করছে।
তুই আবার এমন করছিস কেন? কথা বলতে কেউ নিষেধ করছে নাকি? এতক্ষণে তো ভালোই মুখে পপকর্ন ফুটছিল। আসলে কি বলতো আদ্র ভাই, যখন আমাদের ক্লাস নেই তখন আমরা ভাবলাম দুজনে এসে এখানে ফুচকা খাই, তাই এজন্য এখানে আসা। এ অনু, বল আদ্র ভাইকে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঈশান ভাইয়া ঠিকই বলেছে, আমাদের ক্লাস নেই তাই এখানে এসে ফুচকা খাচ্ছি। তুমিও খাও, অনেক টেস্টি ফুচকা। মামা, আমার ভাইকে 1 প্লেট ফুচকা দেন, তা টাকা আমি দেবো। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। মনে থাকলে আর কখনো এভাবে রাস্তায় দাঁড়িয়ে ঈশানের সাথে ফুচকা খাবো না। পরের বার থেকে মাস্ক পরে বেরাবো। না থাক, আমি ফুচকা খাবো না। আর অনু, আমাকে দেখে ঈশান তোর ভাই হয়ে গেল? এতক্ষণ তো ভালোই তোকে খাইয়ে দিচ্ছিল। তো তোর হাত কি বাসায় রেখে এসেছিস নাকি? এ রে, এবার মনে হয় বড় সড়ো একটা কেস খাবো, মনে মনে বলল ঈশান। আজকে যা হয়েছে হয়েছে, এরপর যদি তোদের দুটোকে একসাথে দেখি তাহলে খবর আছে। মন দিয়ে পড়াশোনা করবি, নয়তো ঈশান মেহেরাবকে বলে পড়াশোনা বাদ দিয়ে রিক্সা কিনে দিতে বলবো। আর আপনি অনুকে উদ্দেশ্য করে বলল, এত শীঘ্রই নিশ্চয় বিয়ে করার ইচ্ছে নেই, তাই বলছি সময় থাকতে ভালো হয়ে যা, গাড়িতে গিয়ে বস, এখন আমার সাথে তুই বাড়ি যাবি। মানে আদ্র ভাই, কি অনুকে লাগবে ফুচকা খাওয়ার জন্য? না, বলছি যে বিলটা দিয়ে দাও না গো, বোঝোই তো বেকার মানুষ, কই পাবো টাকা। কথাটা বলে প্লেটে অবশিষ্ট থাকা একটা ফুচকা মুখে পুরে নিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে দৌড় দিল, ওখান থেকে চলে গেল ঈশান। দেখতে দেখতে বাসায় চলে আসলো এবং রাত হয়ে তারা খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়লে এবং পরের দিন আদ্র রেডি হচ্ছে, কারণ আদ্রর বাবা অসুস্থ, তাই সপ্তাহখানেক মতো অফিসে আদ্রই যাবে। তাই আদ্র রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল, কিন্তু ও জানতেও পারলো না 4টি চোখ ওকে খুবই নিখুঁত ভাবে ফলো করছে। তারা আর কেউ না, অনু আর ঈশান। আসলে ওরা রাতে প্ল্যান করেছে যে আদ্রকে ফলো করবে, আর যদি দেখে কোনো মেয়ের সাথে আদ্র খুব বেশি কথা বলছে, তবে মেয়েটা দেখতে শুনতে ভালো, তাহলে ওরা নিজের জান প্রাণ দিয়ে হলে ওই মেয়েটার সাথে আদ্রর প্রেম করাই দেবে। তারপর যখন প্রেমটা মাখো মাখো হবে তখন ওরা আদ্রকে ব্ল্যাকমেল করবে আর জ্ঞানের কথা বলবে। আরে কি করছিস, তাড়াতাড়ি চল, আদ্র ভাইয়ের গাড়ি তো অনেক দূরে চলে গেল। অনু, এটা এরোপ্লেন নয়, এটা যে 1 মিনিটেই চলে যাবে, এটা হলো বাইসাইকেল, আর আমি পা দিয়ে এটা চালাচ্ছি, প্লাস তুই পিছনে বসে আসিস। আর আমার কি এসব চালানোর অভ্যাস আছে? তোকে আগে বলেছিলাম যে একটা বাইক নিয়ে আয়, তাহলে ভালো হবে, কিন্তু তুই কি করলি, বাইক না এনে আনলি বাইসাইকেল, এখন ঠেলা। আরে বাইক তো ভাইয়া নিয়ে কোথায় যেন গেছে, আর ওটা ভাইয়ার বাইক, তাই ভাইয়া নিয়ে গেছে, আমার বাইক নাকি যে আমি যখন তখন নিয়ে আসবো। এভাবে ঝগড়া করতে করতে ওরা অবশেষে আদ্রর অফিসের সামনে আসলো। ওরা আসার অনেক আগে আদ্র অফিসে চলে আসছে। নে চল, এসেছি, তখন মিশন শুরু করা যাক। মিশন আদ্র ভাইয়ের বউ খোঁজা। ওইদিকে অফিস রুমে মে আই কামিং স্যার। ইয়েস। ইয়ানা একটা ফাইল নিয়ে কেবিনে ঢুকে মাথা উঁচু করে কিছু বলতে যাবে, তখন দেখলো ওর বসের চেয়ারে আদ্র বসে আছে আর বলল, আপনি? আমি। এতে এত অবাক হওয়ার কি আছে? এভাবে হা না করে ফাইলে কি সমস্যা হয়েছে সেটা দেখান, আর বাইরে গিয়ে ম্যানেজার সাহেবকে বলুন আমি ডেকেছি। বস হতে না হতে আমার উপর হুকুম করা শুরু হয়েছে, পাশেই তো টেলিফোন আছে, ওতেই তো ম্যানেজার সাহেবকে ডাকা যায়, সেটা না করে আমাকে এখন খাটানোর প্ল্যান করছে, সব বুঝতে। মনে মনে বলল ইয়ানা। তো বন্ধুরা, আজকের মতন এখানে শেষ করছি, পরবর্তী পার্ট লাগলে কমেন্টে বলে যাবেন।